সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পদার্থ অষ্টম সপ্তাহে আরও একটি নতুন অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আমি স্বপন কর্মকার আজ তোমাদের সামনে পদার্থবিজ্ঞান অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীদের অনুরোধেই আমি মূলত প্রথম অষ্টম সপ্তাহের পদার্থের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে তোমরা সুচিন্তিত মতামত দিও। অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্টে চামচের আলোর ধর্মের উপরে ভিত্তি করে করা হয়েছে। এক্ষেত্রে প্রথম প্রশ্নটি করা হয়েছিল, চামচের ভিতরের অংশ এবং বাইরের অংশ কী ধরনের আয়না। একটু খেয়াল করো, এক্ষেত্রে আমি ক নম্বর প্রশ্নের উত্তরে লিখেছি চামচের পেছনের অংশে অবতল, অর্থাৎ ভেতরের দিকে প্রবেশ করানো। কাজে এক্ষেত্রে আমরা চামচের ভিতরের অংশকে অবতল বলতে পারি। এছাড়া আমরা জানি অবতল দর্পণে সোজা, উল্টো, বিবর্ধিত, বর্ধিত সব ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। যেহেতু চামচের ভেতরে অংশ সামনে পেছনে করে আমরা সব ধরনের প্রতিবিম্ব, অর্থাৎ আমরা সোজা, উল্টো, বিবর্ধিত, খর্বিত এই ধরনের সব ধরনের বিম্ব পেয়ে থাকি। কাজেই আমরা এটিকে অবতল আয়না হিসেবে বলতে পারি। এক্ষেত্রে আমরা অবতল আয়নার একটি চিত্র উল্লেখ করেছি, একটু দেখো। অবতল আয়নার ক্ষেত্রে আমরা চামচের ভিতরের অংশটিকে রেখেছি এবং বাইরের অংশটিকে মানে উত্তল অংশটিকে আমরা পাড়া দিয়ে দিয়েছি। এবং এক্ষেত্রে যেহেতু প্রশ্নে উদ্দীপকে উল্লেখ ছিল যে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, আমরা এক্ষেত্রে 4 সেন্টিমিটার দিয়েছি। আবার একটু খেয়াল করো, উত্তল মানে আমরা চামচের উত্তল অংশকে উত্তল আয়নার সাথে তুলনা করেছি, কারণ চামচের উত্তল অংশকে উত্তল আয়নার সাথে আমরা এই কারণেই তুলনা করতে পারি। একটু খেয়াল করো আমি কি লিখেছি। আমরা চামচের বাইরের অংশ উত্তল বিধায় তাকে উত্তল আয়না বলেছি। আমরা জানি উত্তল দর্পণে সবসময় অবাস্তব, সোজা, খর্বিত প্রতিবিম্ব গঠিত হয়। যেহেতু চামচের উত্তল অংশে সবসময় সামনে পিছনে যদি নেই বা সামনে পিছনে করে আমরা সবসময় অবাস্তব, সোজা, খর্বিত বিম্ব দেখতে পাই, কাজে এটি একটি উত্তল দর্পণ। এক্ষেত্রে উত্তল দর্পণের একটি চিত্র দেওয়া হয়েছে। দেখো, উত্তল অংশটিকে বাইরে রাখা হয়েছে এবং অবতল বা ভিতরের অংশটিকে পাড়া দিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার দেওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন তোমরা খ নম্বর প্রশ্নটি একটু খেয়াল করি। আমরা খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল চামচের উত্তল অংশে ফোকাস দূরত্বের ভিতর এবং বক্রতার কেন্দ্রের ভিতর পেন্সিল, সুবিধামতো দৈর্ঘ্যের পেন্সিল রাখলে তার থেকে আমরা কী ধরনের প্রতিবিম্ব এবং প্রতিবিম্বের আকার, আকৃতি এবং অবস্থান কোথায় পাবো এবং রৈখিক বিবর্ধন নির্ণয় করার কথা বলা হয়েছিল। খ নম্বর প্রশ্নটি আমরা এইভাবে উপস্থাপন করলাম। একটু খেয়াল করে, এক্ষেত্রে আমি আমার পছন্দের দৈর্ঘ্যের একটি পেন্সিল নিই যার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। এবার চামচের ভেতরের অংশ যা একটি অবতল আয়না হিসেবে কাজ করে, মনে করি M1, M2 একটি অবতল আয়না যার সামনে PQ একটি পেন্সিল। এই ক্ষেত্রে আমার পছন্দের দৈর্ঘ্যের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচ্য P হতে আলোকরশ্মি PO পথে আপতিত হয়ে OR পথে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। P হতে আরেকটি আলোকরশ্মি PS পথে প্রধান ফোকাস বরাবর আপতিত হয়ে ST পথে প্রতিফলিত হয়। OR ও ST রশ্মিদ্বয় পরস্পর P প্রাইম বিন্দুতে মিলিত বা ছেদ করে P প্রাইম হচ্ছে P এর বাস্তব প্রতিবিম্ব। P প্রাইম হতে প্রধান অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করে, তাহলে P প্রাইম Q প্রাইম হচ্ছে PQ পেন্সিলের প্রতিবিম্ব। এই ক্ষেত্রে আমরা চিত্রটি খেয়াল করি, এটি হচ্ছে M1, M2 একটি
অবতল দর্পণ, এর সামনে পিকিউ একটি লক্ষ্যবস্তু, পিকিউ লক্ষ্যবস্তু হতে আমরা পিও আলোকরশ্মি আপতিত ও বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস বরাবর ও আর পথে প্রতিফলিত হয়েছে। আবার পি হতে আরেকটি আলোকরশ্মি প্রধান ফোকাস বরাবর আপতিত হয়ে পিএস পথে আপতিত হয়ে এসটি পথে প্রতিফলিত হয়েছে। এই দুটি আলোকরশ্মি এক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে পি প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। পি প্রাইম হতে প্রধান অক্ষের উপর পি প্রাইম কিউ প্রাইম, যে আমরা পেন্সিলের অনুরূপ যে লম্ব অঙ্কন করলাম, এটি হচ্ছে তাহলে পিকিউ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। এখন আসো আমরা প্রতিবিম্বের অবস্থান দেখি। এক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থানটি কি হচ্ছে, এই যে বক্রতার কেন্দ্র আর বক্রতার কেন্দ্রের বাইরে যা আছে অসীম, তাহলে লক্ষ্যবস্তুর প্রতিবিম্বটি হচ্ছে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। প্রকৃতিটা একটু খেয়াল করি, প্রকৃতি হচ্ছে বাস্তব ও উল্টো, আর আকার হচ্ছে বিবর্ধিত বা বড়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তাহলে তোমরা খ নাম্বার প্রশ্নের উত্তর এখন খুব সুন্দর করেই ব্যাখ্যা করতে পারবে এবং লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা বিবর্তন নির্ণয় করি। এক্ষেত্রে পেন্সিল বা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, যার সুবিধা মতো দৈর্ঘ্য আমরা নিয়েছিলাম 3 সেন্টিমিটার, যেটা আমার সুবিধা মতো নেওয়া হয়েছে। এক্ষেত্রে দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়াল টু 4 সেন্টিমিটার। ধরি আয়না হতে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। যেহেতু এক্ষেত্রে বলা হয়েছে লক্ষ্যবস্তুকে বক্রতার ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের মাঝখানে রাখতে হবে, তাই আমি 4 সেন্টিমিটার যেহেতু বক্রতা ব্যাসার্ধ ছিল এবং ফোকাস দূরত্ব যেহেতু তার অর্ধেক 2 সেন্টিমিটার হবে, কাজে 4 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটারের মধ্যবর্তী কোনো একটা সংখ্যা, এক্ষেত্রে আমি 3 সেন্টিমিটার নিয়েছি। এই হিসেবে আমি আয়না থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব 3 সেন্টিমিটার ধরেছি। ফোকাস দূরত্ব অবশ্যই আর ইকুয়াল টু f/2। এক্ষেত্রে এফ হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, এক্ষেত্রে ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু হবে r/2। তাহলে আর হচ্ছে এক্ষেত্রে 4, আর 4/2 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2 সেন্টিমিটার। প্রতিবিম্বের দূরত্ব ভি ইকুয়াল টু, এক্ষেত্রে আমরা জানি না, আমরা এক্ষেত্রে একটি সূত্র জানি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে 1/v ইকুয়াল টু হচ্ছে 1/f মাইনাস 1/u। এই ক্ষেত্রে এফ ফোকাস দূরত্ব আমরা এক্ষেত্রে বের করেছিলাম 2 সেন্টিমিটার মানে 2, এবং লক্ষ্যবস্তু দূরত্ব 3। এক্ষেত্রে আমরা লসাগু করে 6 পেলাম, এভাবে আমরা পেলাম 1/6 1/v ইকুয়াল টু, তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বিবর্তন এম ইকুয়াল টু মাইনাস v/u। এখানে ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, যেটা আমরা মাত্র বের করেছিলাম 6, আর ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, যেটা আমরা 3 সেন্টিমিটার জানি। তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে হচ্ছে 2। এক্ষেত্রে বিবর্তনকে আমরা সবসময় ধনাত্মক হিসেবে কল্পনা করি, যদিও এক্ষেত্রে মাইনাস প্রতিবিম্বের দূরত্ব মাইনাস হয়েছিল, কারণ সেটা প্রতিবিম্বের দূরত্ব। এই ক্ষেত্রে আমরা জানি প্রতিবিম্বের দূরত্বটা কি হয়েছিল, প্রতিবিম্বের দূরত্বটা হয়েছিল নিচে মানে বাস্তব প্রতিবিম্ব হয়েছিল, এবং যেহেতু প্রতিবিম্বটি এক্ষেত্রে আমরা প্রতিবিম্বের দূরত্ব 6 সেন্টিমিটার পেয়েছি, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, যেহেতু প্রতিবিম্বের দূরত্বটি মাইনাস হিসেবে আমরা যদিও কল্পনা করি, তাহলে বোঝা যাবে যে এটি উল্টো, সেই হিসেবে আমরা মাইনাস বিবেচনা করতে পারি। তাহলে প্রতিবিম্বের বিবর্তন আমরা পেলাম কি 2, যা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ। একটু তোমরা বোঝার চেষ্টা করো, আমি একটু বোঝানোর জন্য আবার বলছি। বিবর্তন m ইকুয়াল টু মাইনাস v/u, v হচ্ছে 6 3 মাইনাস 6 3, পরম মান হিসাবে আমরা বিবর্তন পাবো 2। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা গ নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো। গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল চামচের উত্তল অংশের বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের ভেতর যদি আমরা পেন্সিলকে বসাই বা পেন্সিলকে রাখি, তাহলে সেক্ষেত্রে কী ধরনের প্রতিবিম্ব এবং প্রতিবিম্বের আকার, আকৃতি এবং প্রকৃতি কীরকম পাবো তা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে, এবং বিবর্তন নির্ণয় করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে আমি প্রশ্নটির আনসারটিকে এভাবে উপস্থাপন করলাম। এবার আমরা চামচের
বাইরের অংশের জন্য বা উত্তল আয়নার জন্য আমরা আবার এই আমাদের পছন্দের দৈর্ঘ্যের একটি পেন্সিল নেই, যার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। মনে করি M1 M2 একটি উত্তল আয়না, যার সামনে পিকিউ একটি পেন্সিল। এক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, এই ক্ষেত্রে M1 M2 হচ্ছে একটি উত্তল আয়না। এক্ষেত্রে আমরা যদি এই M1 M2 উত্তল আয়নার সামনে পিকিউ একটি পেন্সিল যদি রাখি, তাহলে পি হতে আলোকরশ্মি পিও পথে আপতিত হয়ে ও আর পথে প্রতিফলিত হয়। একটু খেয়াল করো, দেখো ওই আর পথে প্রতিফলিত হচ্ছে, যা প্রধান ফোকাস দিয়ে আসছে বলে মনে হয়। এটি কিন্তু প্রধান ফোকাসে মিলিত হয় নাই, এটি প্রধান ফোকাস থেকে মনে হচ্ছে যেন বের হয়েছে। এটি এদিকে গিয়েছে, এটিকে যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে মনে হচ্ছে ওই যে প্রধান ফোকাস থেকে বেরিয়ে আসছে। এখন পি হতে যদি আমরা আরেকটি আলোক রশ্মি পিএস পথে, এই যে পি হতে আরেকটি আলোক রশ্মি এই যে পিএস পথে আপতিত করার পরে এটি বক্রতার কেন্দ্র বরাবর বেরিয়ে আসছে বলে মনে হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে পিএস হতে আলোক রশ্মি যেটি বক্রতার কেন্দ্র, ওই যে বক্রতার কেন্দ্র এই সি হতে পিছনের দিকে বর্ধিত করলে মনে হচ্ছে যে এটি সি বক্রতার কেন্দ্র থেকে বেরিয়ে আসছে। এখন এই যে পিএস আলোক রশ্মি এস বিন্দুতে আপতিত হয়, এটি তাহলে কি পথে প্রতিফলিত হচ্ছে? এসপি পথে প্রতিফলিত হচ্ছে। এই এসপি প্রতিফলিত রশ্মি বক্রতার কেন্দ্র সি হতে আসছে বলে মনে হয়। অর্থাৎ ও আর আলোক রশ্মিকে, এই যে ও আর আলোক রশ্মিকে এবং এসপি আলোক রশ্মিকে, এই যে এসপি আলোক রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে তা ওই যে ছোট করে একটু খেয়াল করো পি ডট বিন্দুতে, পি প্রাইম বিন্দুতে ছেদ করে। তাহলে পি প্রাইম হচ্ছে এক্ষেত্রে পি এ অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্ব কেন? কারণ এক্ষেত্রে কিন্তু তারা সরাসরি মিলিত হয়নি, এক্ষেত্রে মিলিত হচ্ছে বলে মনে হয়, পিছনের দিকে বর্ধিত করলে মিলিত হচ্ছে বলে মনে হয়। তাই পি প্রাইম হচ্ছে এক্ষেত্রে পি এর অবাস্তব প্রতিবিম্ব। পি প্রাইম হতে প্রধান অক্ষের উপর আমরা যদি পি প্রাইম কিউ প্রাইম একটু লম্ব অঙ্কন করি, এই পি প্রাইম কিউ প্রাইমই হচ্ছে পি কিউ পেন্সিলের অবাস্তব প্রতিবিম্ব। দেখো পি প্রাইম কিউ প্রাইমই হচ্ছে পি কিউ এর পেন্সিলের অবাস্তব প্রতিবিম্ব। আমরা এখন প্রতিবিম্বের অবস্থানটি একটু দেখি। প্রতিবিম্বের অবস্থান হচ্ছে, একটু খেয়াল করো, এটি হচ্ছে যদি উত্তল দর্পণ হয় তো উত্তল দর্পণের সামনে হচ্ছে পেন্সিলটি, আর এই উত্তল দর্পণের পিছনের দিকে তাহলে প্রতিবিম্বটি উৎপন্ন হয়েছে, এই কারণে দর্পণের পিছনে। প্রকৃতি কি হচ্ছে? প্রকৃতি হচ্ছে অবাস্তব ও সোজা। দেখো লক্ষ্যবস্তু যেরকম ছিল প্রতিবিম্ব ঠিক সেরকমই, প্রধান অক্ষের উপরেই উৎপন্ন হয়েছে। আকারটি কি হয়েছে? আকারটি এটার তুলনায় দেখো লক্ষ্যবস্তুর সাথে প্রতিবিম্বের আকার খর্বিত বা ছোট হয়েছে। এখন আসো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে বিবর্তন নির্ণয় করি। এক্ষেত্রে পেন্সিলের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, যা আমার সুবিধা মতো নেওয়া হয়েছে। দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়াল টু 4 সেন্টিমিটার, সুতরাং ফোকাস দূরত্ব হবে r/2। এখানে আর হচ্ছে 4, r/2, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 সেন্টিমিটার। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, তোমরা যে জায়গায় ভুল করার একটা সম্ভাবনা আছে। আমরা যেহেতু উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা হবে ঋণাত্মক, যেহেতু ফোকাস দূরত্ব ঋণাত্মক হবে, কাজে এই ক্ষেত্রে ফোকাস দূরত্ব হবে -2 সেন্টিমিটার। আয়না হতে লক্ষ্যবস্তুর দূরত্ব আমরা 3 সেন্টিমিটার ধরেছিলাম। বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মাঝে যেহেতু বলা হয়েছিল, প্রতিবিম্বের দূরত্ব এই ক্ষেত্রে আমরা ভি বের করব, 1/v + 1/, এক্ষেত্রে 1/f। তাহলে 1/v হচ্ছে 1/f - 1/u। তাহলে যেহেতু f এর মান আমরা ঋণাত্মক ধরেছিলাম, তাহলে -2, 1/-2, -1/3, -1/2, -1/3 ক্যালকুলেশন করে পেলাম -5/6, 1/v = তাহলে v হবে -6/5, যেটা v হচ্ছে -1.2। এখন তাহলে আমরা বিবর্তন নির্ণয় করি। আমরা জানি বিবর্তন m -v/u। পরম মান, এক্ষেত্রে v এর মান পেয়েছিলাম -1.2, তাহলে -1.2 মাইনাস হচ্ছে 1.2/3 ভাগ করলে হচ্ছে 0.4। অর্থাৎ এক্ষেত্রে প্রতিবিম্বের বিবর্তন হচ্ছে 0.4। একটু খেয়াল করো 0.4, যা বিবর্তন মান অপেক্ষা কম, কাজেই লক্ষ্যবস্তু হচ্ছে এক্ষেত্রে প্রতিবিম্বের কি দৈর্ঘ্য কম হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এই অ্যাসাইনমেন্টটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আগামীতে তোমাদের সামনে আমি আরও অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হব। তোমাদের ভালো লাগলে তোমরা
সুচিন্তিত মতামত দিও এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ তোমাদের।